ভক্তরা যারা আছেন লাইনে চলে আসবেন, ফোনে ফোন করে নিজেদের ভাগ্য বিচার করিয়ে নেবেন। ওদের দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ফোনে যোগাযোগ করে নিজেরা ভাগ্য বিচার করিয়ে নিতে পারবেন। ফোন অনলাইনে চলে আসুন, যারা নিজেদের ভক্তরা তারা চলে আসবেন। সেই জন্য সবাইকে জানিয়ে দিচ্ছি যে আপনারা লাইনে চলে আসুন এবং দেখতে শুরু করুন। প্রোগ্রাম কিন্তু এক্ষুনি অনলাইনে প্রোগ্রাম শুরু হচ্ছে, 5:30টায় যে প্রোগ্রামটা শুরু হবে বলছিলাম। 0332558621 সেটা তো ওরাই দিয়ে দেবে না, যারা আমাদের আপনার লাইভ ফোনে যারা ওই যে দিয়েছে 8621। লাইনে চলে আসুন যারা ফোন করে ভাগ্য বিচার করুন। কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যে ফোন নাম্বারটা দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই ফোন নাম্বারটা 033255255 না 8621, আর একটা হচ্ছে 03326335454। এই নাম্বারে ফোন করবেন, করলে ডাইরেক্ট কথা বলতে পারবেন, ঠিক আছে। আর আশ্রমে বুকিং করতে গেলে 933095418433039439। আর এখানে ডাইরেক্ট কথা বলবেন যারা, তারা ফোনে এখনই কল করা শুরু করতে পারেন 03325558621। অসুবিধা হচ্ছে?
হ্যাঁ, আজকে লাইভ প্রোগ্রাম শুরু হয়ে গেল। আপনারা এই প্রোগ্রাম 5:30টায় বুধবারে করে মনে হয় প্রোগ্রামটা দেখানো, বা যেদিন হোক আমরা সপ্তাহে একদিন লাইভ প্রোগ্রাম দেখতে পাবেন, এটা আশা করি। তো সেই জন্য এই লাইভ প্রোগ্রাম, যেমন এই লাইভ প্রোগ্রামটা দেখা যাবে যেদিন, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে শুক্রবার, এই শনিবার 15 তারিখে দেখা যাবে এই লাইভ প্রোগ্রাম। 15 তারিখে লাইভ প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন শনিবারের দিন। তাহলে লাইভ প্রোগ্রাম যদি শনিবারে দেখতে পান, সেটা আপনাদের অসুবিধা, ছুটির দিন আছে। আর ফোন করে আপনারা যারা লাইনে চলে আসবেন তারা চেষ্টা করবেন। যাই হোক, মূল বিষয় হচ্ছে জ্যোতিষচক্র। জ্যোতিষ হচ্ছে বেদের 6টা জ্ঞান, যেটা বেদ বলে শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ আর জ্যোতিষ। যত ছন্দ আছে, বিভিন্ন ছন্দ, তার মধ্যে বেদে 8টি ছন্দকে দিব্য ছন্দ বলা হয়েছে। দিব্য ছন্দ, সেই শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ আর জ্যোতিষ। আপনারা এই যে প্রকরণটা শুনছেন, তাহলে বেদে 6টা বিষয় আছে। তাহলে জ্যোতিষ মানে হচ্ছে জ্যোতিষমতি প্রজ্ঞা। প্রজ্ঞা শব্দের অর্থ জ্ঞান, অর্থাৎ যার দ্বারা আমাদের জ্যোতিষমতি মানে আমাদের জ্ঞানটা আলোক প্রাপ্ত। আমরা যেমন ভাগ্য বিচার করলে বলে দেওয়া যায় এই সময়টা লোকটার কেমন যাবে। যদি গ্রহের প্রতিকার, সাধুর উপদেশ, মন্ত্র জপ, ধ্যান করে, তাহলে কিছুটা 80% বদলে দেওয়া যায়। কিন্তু এই নয় যে একটা লোকের ভাগ্যকে 100% বদলে যাওয়া যাবে, এ কিন্তু কোনো প্রকারেই সম্ভব নয়। সেই জন্য মনে রাখবেন, যারা ফোন করবেন তারা ফোনে চলে আসুন। আপনাদের ভাগ্য বিচার ডাইরেক্ট, আমরা এখানে পুরো কম্পিউটার নিয়ে বসে আছি আপনাদের সব বলে দেওয়ার জন্য। তো আপনারা সেভাবে চেষ্টা করুন যাতে লাইনে চলে আসতে পারেন। ওই যে 033-255-8421 এই নাম্বারগুলো তো দেখতে পাচ্ছেন। 033-2533-5454 এই নাম্বারে, যে কোনো নাম্বারে ফোন করে আপনাদের জন্ম তারিখ, সময় দিলে আমরা ভাগ্য বিচার করে দেবো। যেহেতু লাইভ প্রোগ্রাম হচ্ছে, দেখতে পাচ্ছেন তো, সেই জন্য মনে রাখতে হবে। হ্যাঁ, সেই জন্য বলছি যে নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ। হ্যালো, কে বলছেন বলুন? নমস্কার মহারাজ। নমস্কার, কে আপনি? আমি চাকদা থেকে সুমন ব্যানার্জি বলছি। চাকদা? হ্যাঁ, চাকদা। আচ্ছা, চাকদহ, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার সম্পর্কটা জানতে চাই। হ্যাঁ, জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 21শে অক্টোবর 1997। 21শে অক্টোবর 1997। সময়? সময় হচ্ছে দুপুর 2:40। 2:40। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে রানাঘাট। রানাঘাট? হ্যাঁ। আচ্ছা, তাহলে রানাঘাট আমরা দেখি, রানাঘাটটাই দিলে ভালো হবে। রানাঘাট, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি ভাগ্য বিচারে যেগুলো এসছে, সেটা হচ্ছে তোমার জন্মবার হচ্ছে তোমার মঙ্গলবার, তাই তো? হ্যাঁ মহারাজ, হ্যাঁ। মঙ্গলবারে জন্ম। আর লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, রাশি হলো মিথুন রাশি আর কুম্ভ লগ্ন, আর নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র এবং নরগণ, তাই তো? জানো তো এগুলো? হ্যাঁ, এগুলো জানি। আচ্ছা, এবারে তোমার ভাগ্য বিচার ছক কি বলছে দেখা যাক। ভাবচক্র অনুযায়ী বা কি বলে। ভাবচক্রটা না এলে সমস্ত বিচারগুলো ঠিক মতো মিলবে না। তো ভাবচক্রে দেখতে পাচ্ছি কি চেঞ্জ হলো, দেখো। নিজের ছকটাকে বুঝে নিও, কারণ তোমার মিথুন রাশির জাতকের এমনি মনটা একটু দুর্বল হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর একটা কথা, তোমার মধ্যে একটু বাণী দোষ আছে, কথার মধ্যে মধুরতাটা কম। কথাটা বুঝতে পেরেছো? লগ্নপতি ধনস্থানে, হ্যাঁ বলছো না তো? কথার মধ্যে মধুরতা কম, মানে বাণী দোষ বলে এটাকে।
মানে রুক্ষ কথা বলা, এটা একটা টেন্ডেন্সি আছে। আর একটা হচ্ছে মনটা কিন্তু ভালো কিন্তু দুর্বল, মানে একটা ডুয়াল মেন্টালিটি কাজ করে, সবসময় মনের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করে, এটা করব কি করব না, এরকম একটা কনফিউশন ভেতরে থাকে। এদিকে তুমি তো বিয়ে করেছো কি করনি বোধহয়? না, এখনো বিয়ে হয়নি। বিয়েটা কিন্তু বিরাট প্রবলেম। একটা হচ্ছে মলমূত্র দ্বারে কষ্ট হবে, বিবাহিত জীবনে নানান অশান্তির যোগ, কিন্তু পিতৃ সম্পর্কের ক্ষেত্রে মধুরতার অভাব তৈরি হবে। পিতার সঙ্গে সম্পর্ক মধুর আছে? না না না। রাইট, তাহলে বুঝতে পারছো পিতৃ সম্পর্ক ভালো থাকবে না, কারণ রবিটা ভালো হয়নি। রবি হচ্ছে পিতৃকারক গ্রহ, যেটা তোমার জীবনকে ডিস্টার্ব করছে। সেই জন্য রবি নানান রকম অসুবিধা তৈরি করবে, পিতৃ সম্পর্কের মধুরতাকে নষ্ট করবে। এবং তোমার বিবাহ স্থানের গ্রহ হচ্ছে রবি, বিবাহিত জীবনকে একেবারে সর্বনাশ করে দেবে। আর বিবাহ স্থানে রাহু বসে আছে, সেই জন্য বিবাহিত জীবনে নানা অশান্তির যোগ দেখতে পাচ্ছি। তবে তুমি কিন্তু এমনিতে ব্যবহারিক জীবনে তুমি খুব ধর্মে শ্রদ্ধাযুক্ত, তীর্থস্থানে ধর্মস্থানে ঈশ্বরের প্রতি তোমার একটা শ্রদ্ধা ভক্তি যথেষ্ট পরিমাণে রয়েছে, ঠিক বলছি? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। হ্যাঁ, কিন্তু মলমূত্র দ্বারে কষ্ট হবে, নানান রকম ডিস্টারবেন্স হবে, আর চারিত্রিক অধঃপতন হবে, চরিত্র ঠিক ব্যালেন্স রাখতে পারবে না। কর্মস্থানেও নানান প্রবলেম তৈরি হবে, কর্মস্থানের এইসব মেইলি ব্যাপারে জীবনে অনেক সমস্যার কারণ হতে পারে। এছাড়া প্রাপ্তির ক্ষেত্রে বঞ্চনা আসতে পারে। দ্বাদশে বৃহস্পতি, তোমার ছকে হালকা হলেও কালসর্পদোষের এফেক্ট আছে, না কাটালেও চলবে, কিন্তু প্রতিকার করতে হবে। শুক্র, মঙ্গল এবং রবিকে গাঢ় করে নিও। তোমার জীবন পথ কিন্তু মানে বিবাহিত জীবন অত্যন্ত অশুভকর। এখন যে গ্রহ চলছে সেটা হচ্ছে শনি। এই সময় কিন্তু তোমার সময় ভালো চলছে না মনি, ঠিক বলছি? হ্যাঁ, একদম ঠিক। ভালো চলছে না, কারোর সঙ্গে রিলেশন ভালো থাকছে না। টাকা পয়সা হয়তো একদিক থেকে কোনো না কোনোভাবে কামাই করার চেষ্টা করছো, কিন্তু কাছের লোকগুলোর সঙ্গে যত অশান্তি হচ্ছে, কাছের লোকেরা, বাড়ির লোকেরা যেখানে বাস করছো সেই স্থানে নানান রকম ডিস্টারবেন্স, আর এটা চলবে একদম 26শে এপ্রিল পর্যন্ত। তার মানে আগামী প্রায় 2 বছর তোমার সময়টা এরকমই যাবে। এই জন্য আমার কাছে এসো, একটা বিশেষ করে প্রতিকার হলো দেবী মহাশক্তি কবচ পরো, কালসর্প কবচ লাগবে না, কিন্তু ঘোড়ার নাল এবং বাস্তু যন্ত্রম বাড়িতে লাগাও। শনিবার করে নিরামিষ খাও, সর্ষে তেল খাবে না। মহারাজের কথা মেনে চলো, প্রতিদিন ধ্যান করো, দেবী দুর্গার ধ্যান করো, যেহেতু তোমার মিথুন রাশি। ধ্যান করো প্রতিদিন, মন্ত্র জপ করো, মনটাকে কন্ট্রোল করো, মুক্ত একটা পড়ো। শুক্র, শনি আর মঙ্গল এদের গাঢ় করা দরকার। শুক্র, মঙ্গল, শনিকে গাঢ় করতেও পারো, এখন শনিকে গাঢ় করতে পারো, না হলে চন্দ্রকেও গাঢ় করলে ভালো হয়। কিন্তু শনিটাকে ইমিডিয়েট অন্তত নীলা পড়তে তো অনেক টাকা লাগে, পারো যদি একটা এমিথিস্ট পরে নাও, ঠিক আছে? অবশ্য রূপে এমিথিস্ট পরো, পড়লে দেখবে অনেকটাই শুভ ফল পাবে, ঠিক আছে মনি? আর কিছু জানতে চাও? হ্যাঁ, বলছি মহারাজ, আমার কি বিয়েটা হবে তো? বিয়ের যোগ আছে তো? বিয়ের যোগ আছে, কিন্তু বিয়েটা অনেকটা সমস্যা। মানে তোমার বিয়ে হবে 35 বছর বয়সে, বুঝতে পেরেছো? আচ্ছা। 35 বছর যখন বয়স হবে, মানে 95-এ জন্ম তোমার, তাই তো? 97, হ্যাঁ। 3 আর এদিকে ধরো 30, মানে 33 থেকে 35 এই টাইমের মধ্যে বিয়ে হবে। 33 থেকে 35 বছর বয়স যখন হবে, 32 থেকে 35, ধরো 30 তো, হ্যাঁ 33 থেকে 35 এর মধ্যে বিবাহ যোগ। তার আগে বিয়ে হতে গেলে হঠাৎ হতে পারে, সেটা হচ্ছে 26 থেকে 29-এর মধ্যে, সেটা হঠাৎ করে একটা কোনো যোগ এসে যেতে পারে। সেটা আমার কাছে এসো, আমি ছকগুলো তৈরি করে বিচার করে বলে দেবো যে হঠাৎ বিয়ে হলে কবে হবে, সেটাও বলে দেবো, সেটাও লিখে দেবো, এবং সেটা হঠাৎ করে বিবাহ হতে পারে। তবে জোটক মিলিয়ে বিচার না করলে, বিচার করে না বিয়ে করলে তোমার বিয়ে কিন্তু টিকবে না, এটা মনে রেখো। ঠিক আছে, কেটে দিলাম, অন্য লোক আসছে লাইনে। যাই হোক, আমরা যেগুলো বলছিলাম আপনাদের, যে এই যে জ্যোতিষমতি প্রজ্ঞা, মানে জ্ঞানটা যদি আলোকিত হয়, আলোকিত জ্ঞান, খেয়াল রাখবেন,
জ্ঞানে যদি আলো থাকে, যেমন আমি এই যে ছেলেটাকে বললাম, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি একটু নিজের সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, জন্ম তারিখটা বলো। হ্যাঁ, 26 মার্চ 1994। 26 মার্চ 1993। না, 94, 94। 94। সময় রাত্রি 11:55। জন্মস্থান বর্ধমান। বর্ধমান। আচ্ছা, তোমার যে ছক আমরা পাচ্ছি, ভালো করে শুনবে, শনিবারে জন্ম তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শনিবারে জন্ম। তোমার লগ্ন হচ্ছে ধনু লগ্ন আর কন্যা রাশি, উত্তর ফল্গুনী নক্ষত্র এবং নরগণ, জানো তো এগুলো? আচ্ছা আচ্ছা। ধনু লগ্ন, কন্যা রাশি, লগ্ন, কন্যা রাশি, কন্যা রাশি, উত্তর ফল্গুনী নক্ষত্র, তো ফাল্গুনী নক্ষত্র এবং নরগণ, ঠিক আছে? হ্যাঁ। এখানে আমরা দেখতে পাচ্ছি ভাবচক্রে তোমার গ্রহগুলো একটু চেঞ্জিং পজিশনে এসছে। সাফল্যের ক্ষেত্রটা পুরো ডিস্টার্ব দেখাচ্ছে, ভালো করে খেয়াল করো। চিন্তাটা বেশি হবে, মন্ত্রে তন্ত্রে শ্রদ্ধা আছে। আর আমরা দেখতে পাচ্ছি তোমার ছকে শনি মঙ্গল এক জায়গায় বসে আছে, একাধিক অপারেশনের কারণ হতে পারে, একাধিক অপারেশন হতে পারে, এটা খেয়াল রাখবে। এবং বুধ বসে আছে সেখানে, সাফল্যের ক্ষেত্রে বাধা, চিন্তা অনেক বেশি হয়। চৈত্র মাসে তোমার জন্ম, রবিটা এমনিতেই দুর্বল, চোখের রোগে ভোগাবে এবং চোখের রোগের জন্য নানান সমস্যা তৈরি হবে। মন্ত্রে তন্ত্রে শ্রদ্ধা থাকবে, শত্রু সমস্যায় ভোগাবে। কর্মস্থান কি করো তুমি? আমি প্রাইভেটে কাজ করি, প্রাইভেটে। কর্মস্থানটা একটু প্রতিকারগুলো করে নিলে ভালো হয়। বিশেষ করে তোমার রবি হচ্ছে ভাগ্যের অধিপতি, সেই জন্য রবির চুনি একটা পরে নাও, তার জন্য টেনশন যাচ্ছে না। চুনি একটা পরো, আর বুধের জন্য পান্না না পড়তে পারলে অন্তত মুক্ত পরো। যেহেতু বুধের ঘরে কন্যা রাশিতে চন্দ্র বসে আছে, সেই জন্য চন্দ্র এবং রবি এই দুটোকে প্রতিকার করলে অনেকটা ভালো ফল পাবে। রাহু কিন্তু তোমার জীবনের অনেকগুলো টেনশনের কারণ, অনেক রকম মানসিক টেনশনের কারক হয়ে আছে রাহু। কালসর্পদোষের তেমন কিছু এফেক্ট নেই বর্তমান সময়ে। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার এখন 25 বুধ চলছে, রাহুর সঙ্গে বুধ। বিয়ে করেছো? না 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 গুরুজি, বিয়ে করনি, তাহলে এখন দেখা যাচ্ছে বুধ চলবে 25 মার্চ পর্যন্ত, 28 মার্চ 2025 পর্যন্ত। আর বিয়ের একটা তো যোগ ছিল, 94-এ তোমার জন্ম, তার মানে 6, 13, 19, আচ্ছা না, চঞ্চলতার কারণ ছিল ওই সময়টা। 18-19 বছরে একটু মনটা বেশি চঞ্চল হয়ে পড়ছিল, বুঝতে পেরেছো? এই জন্য এই সময়টা এরকম একটা ব্যাপার গেছে। তবে 14 ঠিক আছে, 15-তে এই যে রাহু গেল, এটা কিন্তু খুব খারাপ সময় গেল। তার মানে 15, 16, 17 জুন পর্যন্ত খুব বাজে টাইম গেছে, বুঝলো তো? আচ্ছা আচ্ছা। না আচ্ছা আচ্ছা না, তুমি ঠিক বলো কিনা বলো। 15, 16, 2015, 2016, 2000 এই সময়টা খুব বাজে গেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নানান রকম অর্থ নষ্ট, কাজের বাধা, নানান মানসিক অশান্তি, ঘুমের বাধা, পড়াশুনোতে বাধা, মানসিক উদ্বেগ, নানান রকম। তার মানে এই সময়টা তোমার জন্য, তোমার যখন বয়স হলো কত, মানে 94 থেকে 2014, মানে 20 বছর বয়স। 20 বছরটা 20, 21, 22 পর্যন্ত ভীষণ বাজে টাইম গেছে, ঠিক বলছি? হ্যাঁ ঠিক না বে ঠিক? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। আচ্ছা, তো এখন সময়টা মনে রাখতে হবে যে রাহুর সঙ্গে বুধ চলছে, সময়টা মোটামুটি ঠিক আছে, চেষ্টা করতে হবে। কি চাও তুমি, কি জানতে চাও বলো? একটু এই কর্ম সংক্রান্ত ব্যাপারে একটু। কর্মস্থানের ব্যাপারে আমি তোমাকে কি বললাম মনি, তোমার রবিটা তোমার সবসময় একটা টেনশনের কারণ হয়ে আছে। রবি আর চন্দ্রকে প্রতিকার করলে একটা চুনি আর একটা মুক্ত পড়তে হবে। আর কালসর্প দোষ নেই, কালসর্প দোষ তোমার ছাকে আমি পাইনি, সেই জন্য কালসর্প দোষ নেই। কিন্তু রাহুটা তোমার জীবনে প্রচুর ক্ষতিকর, রাহুর টাইমটা তোমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। সেই জন্য তুমি দেবী মহাশক্তি কবচ পড়ো কিংবা নবগ্রহ কবচ,
পড়লে তোমার জীবনের পথ অনেক সুন্দর হবে, সুগম হবে, সেটা অবশ্যই ভালো ফল দেবে। এবং চুনি আর মুক্ত এই দুটো অবশ্য রূপে পড়ে নাও, তোমার কর্মস্থানও ভালো হবে, ভাগ্যস্থানও ভালো হবে। ঠিক আছে, অন্য লোক লাইনে আসছে, ছেড়ে দিলাম, লাইন কাটলাম, ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের জীবন পথ যে গ্রহ নক্ষত্রের দ্বারা পরিচালিত হয় সেগুলো কিন্তু সব সময় তার ফল দিয়ে যাচ্ছে। যদি কেশবানন্দ মহারাজের কথা শুনে ধ্যান, মন্ত্রজপ, ঈশ্বর প্রণিধান এগুলো আমরা ঠিক মতো করতে থাকি, তাহলে আমাদের জীবনের পথগুলো অনেকটা সুন্দর হয়ে যায়। এইটা মানে আপনার 80% প্রবলেমকে কেশবানন্দ মহারাজ কিন্তু সলভ করে দিতে পারেন। 100% পারবো না, সেটা আমার ক্ষমতার বাইরে। দৈবী শক্তি বা এই প্রকৃতির নিয়মের বাইরে সব কিছুকে বদলে দেওয়ার ক্ষমতা কারো হয় না, সেটা ভগবানও করেন না। ভগবান করতে হয়তো পারেন, হয়তো বলছে এই জন্য যে যেহেতু তিনি করেন না, তার সৃষ্টির যে সিস্টেম, ন্যাচারাল ল, প্রকৃতির যে নিয়ম তিনি তৈরি করেছেন, সেই নিয়মকে তিনি কখনো ভাঙেন না, ভাঙতে চান না, ভাঙতে পারেন না, ভাঙা উচিত নয়, তিনিও ভাঙেন না, আমিও ভাঙতে পারি না। আমি কেবল বলতে পারি এই করো, এইভাবে চলো, তোমার প্রবলেমগুলো সলভ হবে, এই সমস্যাগুলো থেকে তুমি অনেকটা উত্তীর্ণ হয়ে যাবে। 80% প্রবলেম সলভ হয়ে যাবে, 20% তোমাকে একটু ভোগ করতে হবে। সেগুলো আপনাদের মনে রাখতে হবে, এবং মনে রাখতে হবে যে প্রতিকারটা 3 প্রকারে হয়, আর কর্মের প্রারব্ধটাও 3 প্রকারে হয়। অর্থাৎ আমরা যে কর্মগুলো করি, কর্ম, অকর্ম আর বিকর্ম, কালকেই শুনেছেন না এই 3টের কথা ব্যাখ্যাতে? শুনেছেন তো শুক্রবারে? মহারাজ বলছিলেন একটা কর্ম, বেদ শাস্ত্র উপদিষ্ট বিধানে যে কর্মগুলো করি সেটা কর্ম। আর যেটা সমাজে প্রচলিত কর্ম, এই খাওয়া দাওয়া, এরকম খায়, পাঞ্জাবিরা যেমন ভাতই খায় না, বাঙালিরা ভাত ছাড়া খেতে পারে না, গ্রামের লোকেরা ভাতই খায়, কলকাতা শহরের লোকেরা রাত্রে ভাত কম খায়, রুটি বেশি খায়, বিহারের লোকেরা একরকম খায়, আবার গ্রামের লোকেরা দেখা যায় শীতকালে বাজরার আটা খায়। বাজরা, এই বাজরার আটা আমিও শীতকালে বৃন্দাবনে খেয়েছি, আমাদের ভক্তরা সব এনে দিয়েছে। সচিন বলে একটা ছেলে, স্বামীজি আমাদের গ্রামের বাড়িতে এই তাদের আমরা গিয়েছিলাম, ওই রামগঙ্গায় গিয়েছিলাম, তো গাড়িতে করে আসার সময় আমাদের নতুন গাড়ি কিনে নিয়ে সোজা গঙ্গায় নিয়ে গেছিলাম। গঙ্গা জলে ধুয়ে টুয়ে নিয়ে ওই টাটা টিসকন, মানে দামি গাড়ি, 19.5 লাখ টাকা যাবে গাড়ি, ওই গাড়িটা নিয়ে আমরা গঙ্গায় চান টান করে গঙ্গার থেকে ওই গাড়িটাকে নিয়ে আসার সময় সচিনদের বাড়ি পড়ে, ওটা আলিগড়ে আর কি, তো ওইখানে আমরা দাঁড়িয়েছিলাম। তো ওইখানে আমরা এসে ওদের বাড়িতে बोले स्वामी जी यहाँ तो भोजन करके ही जाना है, माँ भोजन बना के लेके बैठी हुई है। की जिनी नूतन खूब भालो लेगेছে, गरम गरम घी दिए। अरे माता जी घी डालते हो? मेरा शुगर है। बोले थोड़ा बहुत डाल देते हैं। गरम गरम माने बाजरार रुटी, घी देवा बाजरार रुटी, আর তার সঙ্গে চাটনি, আর তার সঙ্গে একটা সবজি, বাবা, আর আচার। এই আচার ছিল কিনা মনে পড়ছে না, যাই হোক চাটনি তো ছিল, ফার্স্ট ক্লাস চাটনি, ধনেপাতার চাটনি, লঙ্কা দিয়ে লেবুর রস দিয়ে ধনেপাতার চাটনি, আর এই সবজি, আর ওই বাজরার রুটি। প্রাণ ভরে খেলাম, গরম গরম। শীত তো তখন, বিশাল শীত, ওরে বাপরে। সেই শীতের মধ্যে ওই সচিনদের বাড়িতে ওর মা খুব ভক্তিমতী, ঠাকুর মাও খুব ভক্তিমতী। बोले महाराज जी और एक लीजिए, हमारी बूढ़ी मम्मी, बूढ़ी माने उना शाশুড়ি যে, बोले हमारा सास तो 3 रोटी खाती है, आप 2 खा रहे हैं। সে মোটা মোটা রুটি তো, ওরে বাবা রে, দুটো মানে আমাদের 5টা রুটি 6টা রুটি সমান, এই দুটো রুটি খাওয়া সেই কষ্টকর। বলে मेरा सास तो 3 खाती है, आप 2 खा रहे हैं। আর আমার সঙ্গে আবার আমাদের ছিল, কে যেন আরেকজন ছিল, ওই আরেকটা ড্রাইভার ছিল। তা এই জন্য এরা, আমরা যখন গঙ্গা জল টল নিয়ে ওখানে, হ্যাঁ বুড়ি ছিল, ছন্দা ছিল, আমি ছিলাম, সচিন ছিল, আর একটা ছেলে ছিল, তার নামটা বলে, সে ড্রাইভিং করছিল আর কি, সে খুব ভালো ড্রাইভার। তো ওই জন্য এরা আমরা সব 5 জন গাড়িতে ছিলাম, তো ড্রাইভারকে নিয়ে। তো এই জন্য আমরা যখন আসছিলাম তখন ওখানে খেলাম। তাহলে बाजरा रोटी, बोले स्वामी जी आटा लेके चलना है आपको, बाजरा का रोटी आपको सर्दी में सर्दी कम लगता है, शरीर को गर्म रखता है।
ওরা আটা টাটা নিয়ে এসে এবার স্বামীজিকে এবার বাজরার রুটি খাওয়াচ্ছে। এবার আশ্রমে এসে বাজরার রুটি খেলাম। তারপরে আবার বাজার থেকে আমি আর শান্তিবাবু গিয়ে 5 কিলো বাজরার আটা কিনে আনলাম। বাজরার আটা এনে বাজরার আটার রুটি খেলাম। বাজরার আটাটার মানে খেলে বেশ পেট পরিষ্কার হয়, শরীরটা বেশ দৃঢ় মজবুত থাকে, শীত টিত কম লাগে। তা মনে রাখবেন, তাহলে এক এক জায়গায় এক এক রকমের খাওয়া। বাঙালিরা মাছ মাংস ছাড়া খেতে পারে না, আবার মারোয়ারিরা মাছ মাংস খায় না এখানে। তারপরে ধরুন বাঙালির সঙ্গে পড়ে আজকাল অনেকে আবার খায়, পাঞ্জাবিরা আবার অন্যরকম খাবার খায়। তারা পাঞ্জাবিদের বাড়িতে যারা হিন্দু পাঞ্জাবি আর কি, পাঞ্জাবি দু রকম আছে জানেন তো, একটা হিন্দু পাঞ্জাবি আর একটা হলো শিখ পাঞ্জাবি। শিখ পাঞ্জাবিদের খাওয়ারের স্টাইল আলাদা, চানের স্টাইল আলাদা। ওরা মাথায় দুধ ঘোল টোল দিয়ে চান করে। মাথায় চুল থাকে না শিখেদের, সেই জন্য ঘোল ঢালে মাথায় খুব করে, ঘোল ঢেলে ভালো করে চটকায়, চটকিয়ে তারপরে চান করে। এসব আমি দেখেছি, সব প্র্যাকটিক্যাল করা। আর এরা ভাতটা খুব কম খায়, রেয়ার একদিন যদি ভাত খায় তাহলে এইটুকু ভাত খেলো হয়তো 2-1 মাস পরে কোনো দিন बोले चावल कोई खाने का चीज है क्या, ये तो पेशाब में निकल जाता है, ये चावल खाने का चीज कैसे होता है। আর আমরা যারা ওই হিন্দু পাঞ্জাবি খুব ভক্ত, আমাদের এক মাহেন্দ্রী মাতা ছিল সাহারানপুরে, তাদের বাড়িতে মানে আমি গিয়েছিলাম, খেতাম, বেশ কয়েকদিন ধরে ছিলাম, অনেক ঘটনা এখানে। তো সেই মাতাজি সব রান্না বান্না করতো, পাঞ্জাবিদের খাওয়ার এত ভালো, সবজি অনেক রকম খায় না কিন্তু এরা, এইটা মনে রাখবেন, অনেক রকমের সবজি। যেমন বাঙালি খাওয়ার জন্য আমরাও সাধারণত আশ্রমে এই বাগবাজারেও 3টে-4টে রান্না, 3টের কম তো হয়ই না, 3টে-4টে রান্না হয়। যাই হোক, লাইনে কেউ এসছেন, দেখি আপনাকে কি অ্যাডভাইস দেওয়া যায়। হ্যাঁ বলুন, বলুন। নমস্কার। হ্যাঁ মা বলো, কার সম্পর্কে জানবে মা? আমি আমার সম্পর্কে জানবো বাবা। বলো তোমার জন্ম তারিখ। 30/12/92। 30/12/92। হ্যাঁ। 1992। সময় 12:40 দুপুর। 12:40। জন্মস্থান কোথায় মা? কলকাতা। বাহ। তোমার নাম কি মামনি? হ্যাঁ, আমার নাম সোনালী সরকার। সোনালী সরকার। দেখি তোমার ছক তো পেয়েই গেছি। জন্মবার বুধবার না? তো মেষ লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং নরগণ। জানো তো মামনি এগুলো? না, এতটা জানি না বাবা। তাহলে মেষ লগ্ন, তোমার বিয়ে হয়েছে কোথায়? বিয়ে হয়নি এখনো বিয়ে হয়নি? আরে সমস্যা রে। ভাবচক্রে দেখি তো কি চেঞ্জ হলো। ও, তোমার কিন্তু কথাবার্তা, প্রতিবেশী সম্পর্ক, ভাতৃ সম্পর্ক, এগুলো কিন্তু ভালো না। ভাবচক্রে কি দেখাচ্ছে, ছকটা অন্যরকম ছিল, ভাবচক্রেও সে চেঞ্জ হয়ে গেল। মানে ভাতৃ সম্পর্ক ভালো থাকবে না, বাহুতে ব্যথা হবে। তারপরে তোমার যেটা প্রবলেম দেখাচ্ছে সেটা হচ্ছে তোমার এই মাঙ্গলিক দোষ হয়ে গেছে, মঙ্গল নিচস্থ হয়ে গেছে, যেন বিবাহের ক্ষেত্রে নানা প্রবলেম। লগ্নপতি চতুর্থে বসে আছে, আর লগ্নপতি লগ্ন মানে মেষ লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল, আর মঙ্গলটা তোমার অষ্টম ভাবের কারক, সেটা চতুর্থভাবে নিচস্থ হয়ে আছে ভাবচক্র অনুযায়ী। সেই জন্য একটা বিশেষ প্রবলেম মনে রাখবে মামনি, সেটা হচ্ছে জোটক বিচার না করে বিয়ে করলে কিন্তু বিবাহটা টিকবে না। এমনি তোমার মনটা ভালো, ভালো কিছু করার, ভালো কাজে মন লাগাবার, ভালো কিছু করবার ইচ্ছা থাকবে, কিন্তু পেরে উঠবে না। মানসিক উদ্বিগ্নতা থাকবে, প্রতিবেশী ভাতৃ সম্পর্ক ভালো থাকবে না, বিবাহিত জীবনে নানান অশান্তি হবে, শত্রুরা বলবান হবে, যারা তোমার শত্রু হবে তারা যথেষ্ট বলবান হবে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি তুমি কিন্তু বেশ বুদ্ধিমতী মেয়ে, এটা একটা দিক, এবং ধর্মে শ্রদ্ধা, সঙ্গে একটা দয়ালু ভাব, আর সঙ্গে মানসিক উদ্বেগ, এগুলো কিন্তু তোমার মধ্যে রয়ে গেছে। হ্যাঁ বাবা, একদমই ঠিকই বলেছেন। আমি আসলে বাবা একটা নতুন ব্যবসা শুরু করেছি, এবার ব্যবসাটা। আচ্ছা, আমি একটা কথা বলি, তোমার উপার্জনের ক্ষেত্রে শুক্র শনি কিন্তু খুব ভালো, উপার্জনটা কিন্তু হবে,
দশমপতি একাদশে, এটা একটা ভালো যোগ। শুক্র একাদশে, তোমার মধ্যে সৌন্দর্যবোধ, উচ্চাকাঙ্ক্ষা এবং সুন্দর মানসিকতা এবং মানে কি বলবো, নানান রকম কলাবিদ্যার প্রতি রুচি, এগুলো কিন্তু তোমার মধ্যে রয়েছে। ঠিক আছে মামনি? আর তুমি কি ব্যবসার কথা বলছো এইবার বলো, আমি তোমার ব্যাখ্যা বলি। ওই কাপড়ের, চাদরের, এইসবের ব্যবসা, তো সেটা কেমন যাবে, ভালো যাবে কিনা? এখনকার যে সময়, দেখো জুলাই পর্যন্ত তো তুমি স্টার্ট করে দিতেই পারো। বুধ চলছে, বুধ তো তোমার খুব ভালো জায়গায়। তুমি শুরু করনি এখনো? শুরু করেছি বাবা। হ্যাঁ, আমি তো শুরু করে দেওয়ার কথা। শুরু যদি করে থাকো ভালো করেছো। মাঝখানে একটু দুর্বল হবে, মানে 24 থেকে 25 জুলাই পর্যন্ত একটুখানি ডিস্টারবেন্স আসবে, কিন্তু অসুবিধে কিছু হবে না। এবং তারপরে আরো ভালো হবে। এটা ভালো হবে এখানে? হ্যাঁ হ্যাঁ, ভালো হবে, এটা ভালোই হবে, নিশ্চিন্ত থাকো। তুমি যে ব্যবসাটা শুরু করেছো সেটা তোমার উন্নতির পথকে পরিষ্কার করবে, এটা নিশ্চিত। এবং সেটা তোমার 25 থেকে আরো ভালো রেজাল্ট দেবে। এখনো রেজাল্ট দেবে 24 জুলাই পর্যন্ত। জুলাই থেকে একটু সাবধান থাকতে হবে। এবং তুমি আমার কাছে একবার আসতে পারো, এসে একটু প্রতিকার করে নিও ব্যবসার জন্য। অন্তত ভাগ্যটাকে ভালোভাবে জেনে নিয়ে একটা, অন্তত তোমার যেখানে ব্যবসা করো সেখানে একটা ইন্দ্রাণী যন্ত্রম, এটাকে বসিয়ে দিলে 500 টাকা মাত্র দম যন্ত্রমটার। ওইটা একটা বই নিয়ে সেই বিধিমতো লক্ষ্মীর মন্ত্র জপ করবে প্রতিদিন, তাহলে তোমার দেখবে বিরাট লাভ হবে। মানে ইন্দ্রাণী যন্ত্রম যদি তুমি স্থাপন করো বাড়িতে, ওই দোকানে বা যেখানেই করছো, যদি ঘরেও করো, ঘরেও ইন্দ্রাণী যন্ত্র স্থাপন করে যদি ইন্দ্রাণী যন্ত্রমের পুজো করো এবং লক্ষ্মী মন্ত্র জপ করো, প্রচুর পরিমাণে শুভ ফল পাবে। ঠিক আছে? আচ্ছা বাবা, তাহলে আমি যোগাযোগ করব ওই নাম্বারে। যোগাযোগ ওই নাম্বারগুলো, আশ্রমের নাম্বার পাশে দেওয়া আছে, দেখেছো তো? 9330975419, পাশে যেটা অমর কথা বলে যেটা লেখা রয়েছে। হ্যাঁ, ওখানে ওই দুটো নাম্বারে যোগাযোগ করে আশ্রমে বুকিং করে নিয়ে চলে এসো। ঠিক আছে মামনি? আচ্ছা বাবা, ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনারা যারা লাইনে আসছেন, আজকের তো কম পেলেন, তাহলে বুধবারে করে লাইভ প্রোগ্রাম হবে। সেই জন্য আপনারা সবাই রেডি থাকবেন যে বুধবারে লাইভ প্রোগ্রামে আমরা মহারাজের সঙ্গে কথা বলবার চেষ্টা করব। আর আপনারা জানেন আজকের হয়ে গেল কত তারিখ? 15 তারিখে প্রোগ্রাম হয়ে গেল লাইভ, শনিবারে করে। রবিবারে প্রোগ্রাম হবে, সোম মঙ্গল বার থাকবে। তারপরে 19, 20, 21 একদিন প্রোগ্রাম হবে। তারপরে 22 তারিখে জন্মদিনের উৎসব। সেই জন্য সবাই বইগুলো সংগ্রহ করবেন, বাস্তুযন্ত্রম, ঘোড়ার নাল, আর বইগুলো পুশ সেল করবেন। প্রত্যেক শিষ্যের কর্তব্য যে আমার গুরুদেবের বইটা পড়ো। 2য় খণ্ড বইটা তো জীবনের সব জায়গায় দরকার। তোমরা যারা ভাগ্য বিচার করে গেছো, হাজার হাজার লোক, তাদের ভাগ্য বিচারের তোমার রাশির ফল কি, তোমার নক্ষত্র ফল কি, তোমার লগ্নগত ফল কি, তোমার গ্রহগত ফল কি, রবি কি ফল দেবে, চন্দ্র কি ফল দেবে, ও বইতে সব লেখা আছে। কিভাবে মন্ত্র জপ করবে, কিভাবে ধ্যান করবে, রাত্রে কিভাবে প্রাণায়াম করবে, কিভাবে সকালবেলা উঠবে, বিছানা কিভাবে ত্যাগ করবে, কিভাবে সূর্য প্রণাম করবে, কিভাবে জীবন পথকে সুন্দর করবে এবং কিভাবে মন্ত্র সিদ্ধি করবে, মন্ত্র জপের নিয়ম কি, কিরূপ আসনে বসে কোন মন্ত্র সিদ্ধ করা যায়, এ সমস্ত বিষয় কিন্তু আমার বইতে দেওয়া আছে। এছাড়া এই পরে যে 4র্থ খণ্ড বইটা বেরিয়েছে, কেশবানন্দের প্রবচন ও অধ্যাত্ম বিদ্যা, এই বইটা অধ্যাত্ম বিজ্ঞান, এই বইটা সবাই 300 টাকা করে মাত্র দাম। বইটা কিন্তু সবাই অবশ্য নিয়ে যাবেন এবং পুশ সেল করবেন, সবার ঘরে ঘরে যাতে পৌঁছায়। বলে তোমরা তো বই পড়ো, আমার গুরুদেবের বইটা পড়ে দেখো, পড়ো, বইটা নাও, নিয়ে পড়ো, পড়ে দেখো যে বইতে তিনি কি লিখেছেন। তোমাদের সবার কল্যাণ হোক। বাগবাজারে যারা আসছো তারা ফোনে বুকিং করে চলে এসো। আজকের এখানে বিশ্রাম। ওম শান্তি। ওম।